9 ফেব্রুয়ারি 2018 মনীষা তার বাপের বাড়ি যাবে। সে যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে সে, তার হাজব্যান্ড এবং তাদের এক কন্যা সন্তান থাকতো। মনীষা তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। আগের দিন রাত্রেবেলায় মনীষা খবর পেয়েছে তার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো তার মাকে দেখার ইচ্ছার জন্যই সে দুর্গাপুরের বেনিয়াচিতির এক ফ্ল্যাট থেকে 252 কিলোমিটার ট্রাভেল করে যাবে রাঁচিতে তার মাকে দেখতে। তার আগে সে তার হাজব্যান্ড রাজীবকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। তাকে বলে বাড়িতে কোথায় কোন কোন জিনিসপত্র কোথায় আছে। তার হাজব্যান্ডের ভুলে যাওয়ার অভ্যাস থাকে, অ্যাকচুয়ালি বেশিরভাগ হাজব্যান্ডেরই এরকম ভুলে যাওয়ার অভ্যাস থাকে। মনীষা এটাও বলে যে বাইরে বেরোনোর সময় দয়া করে ফ্ল্যাটে তালা দিয়ে যাবে। এই সমস্ত কিছু বলে যখন মনীষা বাড়ি থেকে বেরিয়ে যায়, সে যখন ট্রেনে ওঠে তার মনটা না কেমন একটা খটখট করতে থাকে। তার একটা জিনিস মনে পড়ে যে 6 মাস আগে তার হাজব্যান্ডের অন্য জায়গা থেকে এখানে ট্রান্সফার হয়। তার হাজব্যান্ড রাজীব ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে বাঁকুড়ার মেজিয়া ব্রাঞ্চে জয়েন করেছে, মাত্র 6 মাস হয়েছে। কিন্তু এই 6 মাসের মধ্যেই তার হাজব্যান্ড রাজীব পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার যেন আর সংসারের প্রতি মনই নেই। এবং এই জিনিসটা মনীষা লক্ষ্য করেছে। সে তার হাজব্যান্ডকে বলেছে, রাজীব তাকে একটা কথাই বারবার বুঝিয়েছে যে তুমিও কাজের প্রেশারে থাকো, আমিও কাজের প্রেশারে থাকি না, আমাদের একসাথে বসা হয় না, কোথাও ঘুরতে যাওয়া হয় না, এই কারণে হয়তো তুমি এই জিনিসগুলো ভাবছো। এবং সরল মনে মনীষা এই সমস্ত জিনিস মেনে নেয়। 9 ফেব্রুয়ারি সে যখন তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, ট্রেনে যেতে যেতে এই কথাগুলো তার মাথায় কন্টিনিউয়াস ঘুরছিল। এ ভাবছিল তার হাজব্যান্ড কি তাকে আর ভালোবাসে না। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে একসময় পৌঁছে যায় তার বাপের বাড়িতে। অ্যান্ড দেন ফিরে আসে 12 ফেব্রুয়ারি 2018। 12 ফেব্রুয়ারি সে যখন ফিরে আসে, সে ফ্ল্যাটে ঢোকা মাত্রই একটা জিনিস ফিল করে যে সামথিং এখানে কিছু চেঞ্জ হয়ে গেছে। সে যে এই 3 দিন ছিল না, তার মধ্যেই অনেক কিছু এই ফ্ল্যাটে যেন হয়েছে। কিন্তু সে নর্মাল চোখে কিছুই দেখতে পাচ্ছে না, সমস্ত কিছুই নর্মাল আছে। তার হাজব্যান্ড অন্যান্য সময় সে বাইরে কোথাও গেলে পুরো ফ্ল্যাটটাই অগোছালো করে রাখে, কিন্তু এই ক্ষেত্রে ফ্ল্যাটটা একদম টিপটপ আছে, যেন একটু বেশিই চোখে পড়ছে। তারপর আরও 2 দিন কেটে যায়, চলে আসে 15 ফেব্রুয়ারি। এবং এই 15 ফেব্রুয়ারি হঠাৎই ওই আশেপাশে যত ফ্ল্যাটের লোকজন থাকতো তারা সকালবেলা হই হট্টগোল শুরু করতে থাকে। কেন? কোথা থেকে একটা পচা গন্ধ আসছে। তো সবাই বেরিয়ে দেখে যে মনীষা আর রাজীবের যে ফ্ল্যাট আছে তার সামনে যে লিফট আছে, সেই লিফটের পাশেই একটা ছোট্ট ঘর আছে। এই ঘরের মধ্যেই একটা সুটকেস আছে এবং সেই সুটকেস থেকে প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করা হয়। পুলিশ আসে, এসে সেই সুটকেসটা ওপেন করতেই তারা দেখতে পায় ওখানে একটা লাশ আছে। একটা নারীকে ওই সুটকেসের মধ্যে একদম চেপে চেপে ভরে দেওয়া হয়েছে। বডিটা উদ্ধার করে পুলিশ ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেয়। আর এই দিকে পুলিশের তদন্ত শুরু হয়। যে আবাসনে রাজীব এবং মনীষা থাকতো সেই আবাসনটা যথেষ্ট সিকিউর ছিল, সেখানে যে কেউ যখন খুশি আসতে পারতো না। তার মানে পুলিশের প্রথম সন্দেহ যায় এই যে বডিটা তারা পেয়েছে হয়তো আবাসনেরই কেউ একজন হবে। এইটা ভেবে পুলিশ আবাসনের প্রত্যেক ব্যক্তির খোঁজখবর নিতে থাকে। প্রত্যেক ব্যক্তি তারা জীবিত আছে, ভালো আছে। তার মানে সুটকেসে রাখা সেই নারী সে বাইরে থেকে এসেছিল। তার মানে এই আবাসনে কেউ ঢুকতে গেলে তাকে তো রেজিস্টার করতে হয়। তো সেই ক্ষেত্রে পুলিশ যখন সিকিউরিটি গার্ডদের কাছে গিয়ে বলে রেজিস্টার দেখাও, সেই রেজিস্টারটা চেক করতে গিয়ে তারা সন্দেহভাজন যতজনকে পায় ততজনকে ফোন করে। এবং ফোন করার পর তারা দেখতে পায় ওই লাস্ট কয়েকদিনে ওই আবাসনে যতজন এসেছিল তারা সবাই জীবিত আছে। তাহলে এই নারী কি করে এখানে এলো? সে কি উড়ে উড়ে এলো? এবার পুলিশ সিসিটিভি ক্যামেরার সাহায্য নেয় এবং সেই সিসিটিভি ক্যামেরার সাহায্য নিতেই এই রহস্যের প্রথম জট খোলে। সেই জটটা হচ্ছে যে ওই নারী যার সাথে এসেছিল সে হচ্ছে রাজীব কুমার, একটা ব্যাংক ম্যানেজার। এই ব্যাংক ম্যানেজার যে 6 মাস আগেই এই আবাসনে ভাড়াতে থাকতে এসেছিল, তার সাথে ওই নারীর ক্লিয়ারলি এন্ট্রি দেখা যায়। তখন পুলিশ সোজা গিয়ে রাজীব কুমার এবং মনীষার ফ্ল্যাটের কলিং বেল টেপে এবং সেখানে সার্চ শুরু করে। খোঁজাখুঁজি শুরু করতেই
তারা একটা মোবাইল ফোন উদ্ধার করে এবং এই মোবাইল ফোনটা কার সেটা যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তখন রাজীব আর মনীষা দুজনেই বলে যে এই মোবাইল ফোনটা আমাদের কারণ না। তো পুলিশ ওই মোবাইল ফোনটাকে বাজেয়াপ্ত করে। আস্তে আস্তে কোশ্চেনিং শুরু হয় রাজীব আর মনীষার এবং ইন দ্য লাস্ট এদের দুজনকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্টের একটা পর্যায়ে পুলিশ এমন একটা রহস্যের জট খুলতে চলেছিল যেটা সবাইকে অন্তত চমকে দেবে। 2018-তে এই কেসটা সবাই আলোচনা করেছিল। মৃত নারীর নাম পরিচয় কি? রাজীব কুমার বলে তার নাম হচ্ছে শিল্পা আগরওয়াল। এবার এই শিল্পা আগরওয়াল সে কে, তার বাড়ি কোথায়, রাজীব কুমারেরও পাস্ট কি আছে? রাজীব কুমারও ছোটোবেলা থেকে পড়াশুনোতে ভালো ছিল। সে আইটি নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশুনো করে, দেন ব্যাংকের এক্সাম ক্লিয়ার করে স্টেট ব্যাংকে জয়েন করে। স্টেট ব্যাংকের জব নানান জায়গায় পোস্টিং হবেই, তো এইখানেও ট্রান্সফার হয়ে সে 6 মাস আগে এসেছিল এবং 6 মাস আগে সে যখন আসে তখন ওই ব্যাংকে একজন আসে যার নাম হচ্ছে শিল্পা আগরওয়াল এবং এই শিল্পা আগরওয়ালের সাথে সামহাউ রাজীব কুমারের খুব ভালো পরিচয় হয়ে যায় এবং এই পরিচয়টাই একটা সময় প্রেমে পরিণত হয়। এই কারণেই মনীষা বারবার এটাই ভাবতে থাকে যে রাজীব আর মনীষার সম্পর্কটা কেমন যেন দুর্বল হয়ে গেছে। তার মানে মনীষা ভুল ভাবেনি, কিন্তু এই যে খুনটা ঘটেছে বা এই যে মৃত্যুটা হয়েছে তাতে কি মনীষা কোনোভাবে জড়িত আছে? এই ব্যাপারটা একটা বড় জিনিস। রাজীব কুমারকে যখন একটু প্রেশার দেওয়া হয় তখন রাজীব কুমার স্বীকার করে নেয় সে শিল্পাকে খুন করেছিল। শিল্পা বাঁকুড়ার মেজিয়াতে যে ব্রাঞ্চে রাজীব কুমার চাকরি করত তার পাশেই তার বাড়ি ছিল। সে ব্যাংক মিত্র হিসাবে কাজ করতো, মানে ব্যাংকে কেউ গেলে তাকে ছোটোখাটো হেল্প করে দেওয়া। অ্যাকচুয়ালি এটা সরকারি চাকরি না, ওই কমিশন বেসে ব্যাংকে এরা সাধারণত কাজ করে। আমি এই ব্যাপারে ঠিকঠাক জানি না, তো কেউ যদি জানে আমাকে একটু কমেন্ট বক্সে বলে হেল্প করতে পারেন। তো এই শিল্পা যে জবটা পেয়েছিল এই জবটাতেও নাকি কোথাও না কোথাও রাজীব কুমার হেল্প করেছিল এবং সেখান থেকেই তাদের পরিচয়, প্রেম, শারীরিক সম্পর্ক আরও নানান কিছু। কিন্তু কেন রাজীব কুমার শিল্পাকে হত্যা করলো? অ্যাকচুয়ালি শিল্পার কাছ থেকে রাজীব নাকি 1 লক্ষ টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকাটা সে রিটার্ন করছিল না। যদিও পরবর্তীকালে পুলিশ কোর্টে গিয়ে এটাই বলে যে এই 1 লক্ষ টাকার জন্য রাজীব কোনো মতেই এই শিল্পাকে খুন করেনি। তার কারণ 1 লক্ষ টাকাটা তার কাছে খুব একটা বড় ব্যাপার না, এই টাকাটা সে খুব সহজেই দিয়ে দিত। ইভেন তাদের দুজনের মধ্যে যে চ্যাট ছিল সেই চ্যাটে কখনো কোথাও প্রকাশ পায়নি যে রাজীব শিল্পার সাথে ঝগড়া করছে এই 1 লক্ষ টাকা নিয়ে। তাহলে মেইন কারণ কি? এখানে রাজীব কুমার বলে যে মেইন কারণ হচ্ছে যেহেতু আমি বিবাহিত, আমার সন্তান আছে, আমি তার সাথে টাইম পাস করছিলাম, কিন্তু সে চাইছিল আমি যেন তাকে বিয়ে করি। এটা যে বাস্তবে সম্ভব না তাকে আমি বুঝিয়ে পারিনি। 9 ফেব্রুয়ারি আমার ওয়াইফ যখন চলে যায়, 10 ফেব্রুয়ারি আমি শিল্পাকে ডাকি। শিল্পা ওই ফ্ল্যাটে আসে, আমার সাথেই আসে। তখন পুলিশ বলে তাহলে আবাসনের যে রেজিস্টার খাতা আছে সেখানে এন্ট্রি এক্সিটে কোথাও তো শিল্পার কোনো সই নেই। তখন রাজীব বলে যে আমি বারণ করেছিলাম সিকিউরিটি গার্ডকে, যেহেতু সিকিউরিটি গার্ড একাধিকবার এই শিল্পাকে দেখেছিল আমার সাথে আসতে, যেহেতু সইয়ের আর প্রয়োজন বোধ হয়নি। আমি শিল্পাকে নিয়ে আসি, আমরা দুজনে ড্রিঙ্ক করি, দেন শারীরিক সম্পর্কও করি। এরপর শিল্পা ঘুমিয়ে পড়ে। শিল্পা খুবই কম ড্রিঙ্ক করেছিল, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ে তখন তাকে আমি গলা টিপে হত্যা করি এবং হত্যা করার পর আমি কি করব ভাবি, আমি তার বডিটা বেড থেকে নামিয়ে রাখি। নেক্সট ডে আমি একটা দোকানে গিয়ে 7,000 টাকা দিয়ে একটা ট্রলি কিনি এবং সেখানে যে বিল হয় সেই বিলে রাজীবের জায়গায় আমি রাজেশ লিখি যাতে কেউ বুঝতে না পারে। দেন ট্রলিটা নিয়ে আসি, শিল্পার বডিটা ভরে আমি খাটের তলায় রেখে দিই। আমি জানতাম যে আমার ওয়াইফ মনীষা 17-18 তারিখে আসবে, কিন্তু সে আগে চলে আসে। আগে চলে আসতেই আমার প্ল্যানটা হঠাৎই ক্যান্সেল করতে হয়। আমি এবার ওই ট্রলিটা নিয়ে কি করব? অলরেডি অল্প অল্প গন্ধ বেরোতে শুরু করেছে। তো আমি 15 তারিখ সকালবেলা ওটা নিয়ে লিফট করে বেরিয়ে অন্য জায়গায় ডাম্প করতে যেই না যাব, অমনি দেখি অনেক মানুষ আমাকে দেখে নিয়েছে। তো আমি ভয় পেয়ে লিফটের সামনেই রেখে দিই ওই ট্রলিটা, দেন চলে আসি। তারপর গন্ধ বেরোতে শুরু করে, আবাসনের লোকজন আপনাদেরকে ফোন করে আপনারা আসেন।
তারপর বলে যে তোমার ফ্ল্যাটে যে মোবাইলটা পাওয়া গেছিলো সেটা কার? তখন রাজীব বলে ওটা শিল্পারই ছিল, আমি ওটা লুকাতে ভুলে গেছিলাম। তারপর মনীষাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মনীষা বলে আমি 9 ফেব্রুয়ারি চলে গেছিলাম, তার মাঝে কি হয়েছে এই ব্যাপারে আমার কিছুই জানা নেই। আমি আসি তখন আমি কিন্তু ট্রলি দেখিনি, ট্রলিটা হয়তো ও কোথাও লুকিয়ে রেখেছিল, আর যখন ওটাকে বাইরে বারও করেছিল সেটাও আমি দেখিনি। পুলিশ অনেক তদন্ত করে কিন্তু মনীষার কোনো লিঙ্কিং তারা পায়নি। 2018-তে এই ঘটনাটা ঘটেছিল। দেন 2026-এ এসে রাজীবের আজীবন কারাবাস হয়। এই ঘটনাটা শুনে আপনাদের কেমন একটা ইনকমপ্লিট মনে হচ্ছে না? আমার তো অন্তত বলতে গিয়ে মনে হচ্ছে। এই ঘটনার যে লুপ হোলগুলো আপনারা লক্ষ্য করেছেন সেগুলো আপনারা কমেন্ট বক্সে বলুন। আমি বলতে পারবো না, তার কারণ এটা কোর্টে বিচার চলছে এবং এই বিচার কার্যের মধ্যে আমি যদি কোনো কোশ্চেন তুলি তাহলে সেটা পুলিশকে কোশ্চেন করা হবে, আদালতকে কোশ্চেন করা হবে। যেহেতু যতটুকু ডকুমেন্টেড আছে সেটুকুই আমি বললাম। আরও কোনো ডিটেল পেলে আমি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই ছিল আজকের একটা ছোট্ট ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।